আজকে আমি তোমাদের অর্গাননের 18 নম্বর অনুচ্ছেদটা একটু পড়াবো, ভালো করে বোঝার চেষ্টা করবা এবং খুব ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবা, তাহলে অনেক আনন্দ হবে। রোগের লক্ষণ সমষ্টি ব্যতীত কোনো উপায়ে আর কিছু আবিষ্কার করা যায় না, যার দ্বারা রোগ সকল তাহাদের প্রতিকারের আবশ্যকতা প্রকাশ করিতে পারে। এই সংশয় শূন্য সত্য হইতে ইহাই নিশ্চিত স্বীকার্য হইয়া পড়ে যে লক্ষণ সমষ্টি প্রত্যেক রোগের একমাত্র নিদর্শন এবং ঔষধ নির্বাচনে একমাত্র পরিচালক। লক্ষণ সমষ্টি দেখো, আমি পূর্বের 17 নম্বর অনুচ্ছেদে হয়তো টোটালটা বলতে পারিনি, তার কিছু অংশ এর মধ্যে বলে দেবো, তার কারণ অনেক সময় ভিডিওগুলি বড় হয়ে যায়। ভিডিওগুলি বড় হয়ে গেলে আমাদের মধ্যে একটু নেগলিজেন্সি লাগে, এত বড় ভিডিও এখন আর দেখবো না, শুনবো না, ভালো লাগে না। এমনিতেই আমাদের বাবা মা যদি ডাকে যে খোকা বস দুটো কথা বলি, তার সময় হয় না, কিন্তু যে মোবাইলে উল্টো পাল্টা নানান ধরনের গল্পের বই, নানান ধরনের ছবি, এগুলি দেখতে কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যায়, তখন কিন্তু বিরক্তি লাগে না। ভালো কথা শুনতে একটু আমাদের বিরক্তি লাগে। যাক, আমাদের মধ্যে অনেক সাধারণ ব্যক্তি আছে, অনেক চিকিৎসক বন্ধু আছে, বা নব্য চিকিৎসক যারা আছেন বা ছাত্রছাত্রীরা যারা আছে, তারা হয়তো বলবে যে হোমিওপ্যাথিতে কি সব হয়? আপনাদের কি সার্জারি আছে? আপনারা হোমিওপ্যাথি করেন, আপনাদের মধ্যে কি সার্জারি আছে? আপনারা কিন্তু এই রোগটা কি ট্রিটমেন্ট করতে পারবেন? এই অবস্থাটা কি আরোগ্য করতে পারবেন? এই অবস্থাটা কি ভালো করতে পারবেন? এমন কথা আমাদের প্রায় শুনতে হয়। দেখো, এই কথা প্রসঙ্গে আমি তোমাদের দুটো কথা বলি। আমি এর আগে হয়তো কোনো একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে মানব যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন শরীর আভ্যন্তরের যত অর্গানগুলি আছে, তার মধ্যে কোনো কোনো অর্গান যেগুলি পূর্বে থেকে দুর্বল থাকে, সেই অর্গানগুলিতে কার্যগত পরিবর্তন ঘটে, সিস্টেমগত পরিবর্তন ঘটে। কিছু বছর, কিছু মাস এভাবে চলতে 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 তারপরে কিন্তু যন্ত্রগত পরিবর্তন ঘটে। আবার যন্ত্রগত পরিবর্তন কিছু বছর চলতে 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 তারপরে টার্সিয়ারি স্টেজ অর্থাৎ থার্ড স্টেজ যন্ত্রগত ধ্বংস অবস্থায় উপনীত হয়। যদি দাঁতটা পোকায় খেয়ে গেছে, দাঁতটা তুলতে হবে, ভালো কথা। আপনাদের কি সার্জারি আছে? দাঁতটা পোকায় খেলো কেন? তার ওই শিশুটার শরীরাভ্যন্তরের সিস্টেমগুলি যদি নর্মাল থাকতো, তাহলে যে যে উপাদানে দাঁতগুলি প্রস্তুত হওয়ার কথা, সেই সেই উপাদানগুলি পূর্ণ মাত্রায় থাকতো, তাহলে ওর ওই দাঁতগুলি কিন্তু অসময়ে ধ্বংসপ্রাপ্ত হতো না। অর্থাৎ সারি কাঠ দিয়ে যদি আমি চেয়ার টেবিল খাট বানাই, তাতে কিন্তু ঘুণ লাগবে না। আর যদি অসারি কাঠ দিয়ে আমি কোনো দ্রব্য তৈরি করি, তাহলে কিন্তু অসময়ে ঘুণ লেগে যাবে। তাহলে যে যে উপাদানে দাঁতগুলি প্রস্তুত হওয়ার কথা ছিল, সেই সেই উপাদানগুলি সেই শিশু বয়সে সেই শিশু রোগীর শিশুটার শরীর আভ্যন্তরে কাজ করেনি, সেই সেই সলগুলি সমানভাবে মানে একত্রিত হয়ে দাঁত উৎপন্ন করেনি। দেখো, এই কলগেট দিয়ে দাঁত মারলে দাঁত ভালো হয় না, এগুলি বিজনেস পলিসি। তার কারণ বরং দাঁতের উপরের যে এনামেলটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভেতরে ক্যালসিয়াম বা অন্যান্য গুলি বেরিয়ে পড়বে। ফ্লোরাইড দিয়ে দাঁত মারলে হয়তো চকচকে করে, কিন্তু ক্রমান্বয়ে এনামেল গুলি নষ্ট হতে থাকে। তাহলে এই শিশুটার দাঁতগুলি পোকায় খেয়ে গেছে কেন? আমরা যদি ওই শিশুটাকে মাতৃগর্ভে সুন্দর করে মায়ের লক্ষণ অনুসারে ট্রিটমেন্ট করতে পারতাম, তাহলে ওই শিশুটা যখন মাতৃগর্ভের থেকে ডেলিভারি হয়েছে, তখন কিন্তু ওই মাতৃগর্ভে থাকা ফিটাসটা, শিশুটা, মাথাটা এত বড় হতো না। মাকে
মায়ের অ্যাবডোমেন কেটে অর্থাৎ সার্জারি করে ওই বাচ্চাটাকে আর বের করতে হতো না। তাহলে গর্ভ অবস্থায় কিন্তু প্রকৃত অর্থে ট্রিটমেন্ট হয়নি। তারপরে শিশুটা জন্মালো, শিশুটা জন্মাবার পরেও কিন্তু তার মধ্যে সিস্টেম ফাংশন যেগুলি অ্যাবনর্মালিটি আছে সেগুলির জন্য কিন্তু হোমিওপ্যাথি দ্বারস্থ হওয়া হয়নি এবং তেমন ভালো ডাক্তারের হাতে পড়েনি, যার কারণে দাঁত ওঠার পরপরই দাঁতগুলি নষ্ট হয়ে যাচ্ছে, টনসিলটা বড় হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে টনসিলটা বড় হয়েছে, ঠান্ডা লাগলে টনসিলের মধ্যম দিয়ে যে লক্ষণগুলি প্রকাশ করছে, টনসিলটা কেটে বাদ দাও। এটা না, যদি তার ঠান্ডা লাগার ধারটা ট্রিটমেন্ট করা যেত বা করতে পারা যেত তাহলে কিন্তু আজকে ইনলার্জমেন্ট টনসিল আসতো না। আজকে যদি রোগীটার মধ্যে টিউবারকুলার মাইজামকে অবদমিত করা যেত তাহলে কিন্তু ওর মলদ্বারে ভগন্দর নামক নালীঘাটা হতো না। তাই এখন রোগের টার্সিয়ারি স্টেজ এসে গেছে, অর্থাৎ থার্ড স্টেজ। এখন তো অপারেশন করতেই হবে। তোমাদের পড়াবার বিষয় নিয়ে ডিজিজ ক্লাসিফিকেশনে আমি তোমাদের পড়াবো। লাস্টের দিকে একটা সার্জারিক্যাল স্টেজ আছে আর প্রথম দিকে একটা সার্জারিক্যাল স্টেজ আছে। কোন কোন স্টেজে আমাদের সার্জারি প্রয়োজন হয় সেটা আমি পড়াবো। এখন যেটা আমরা বলছি, রোগ লক্ষণ ছাড়া আর কিছুই পরিদৃশ্যমান থাকে না। রোগ লক্ষণ, এই রোগ লক্ষণগুলি অর্থাৎ পিপাসা পেলে জিহ্বা শুষ্ক, তার মধ্যে একটা জলের প্রতি চাহিদা, শিশু হলেও জল চাওয়ার মতন তার বাক্য না থাকলেও, বাক্য যদি সে না জানে বা প্রকাশ করতে না পারে তাও হয়তো গ্লাসটা এনে তার মার কাছে দেয়, তখন জানে মা এই গ্লাসে করে জল দেয়, তাই গ্লাসটা এনে মার কাছে দেয়, অর্থাৎ শিশুটা জল চাইছে। অর্থাৎ কিছু সাইন অ্যান্ড সিমটমস কিন্তু আমি পাচ্ছি পিপাসা হলে। অনুরূপ ভাবে মানুষের মধ্যে যখন রোগাক্রান্ত হয় তখন ওর মধ্যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রোগ তৈরি করছে কিনা এই ধারণা, বা লিভার বড় হয়েছে বলে রোগ হচ্ছে কিনা, ওই ওভেরিতে টিউমার আছে, সিস্ট হয়েছে ওই জন্য আপনার পিরিয়ডিক্যাল গন্ডগোল, এই ধারণাটা কিন্তু ঠিক না। তার কারণ অসুস্থ মেনস্ট্রুয়েশন যাদের হয় দীর্ঘদিন ধরে, তাদের ওই ওভেরিতে সিস্ট হয়, ইউট্রাসে সিস্ট হয় বা টিউমার হয়। যাদের মেনস্ট্রুয়েশনের আগে ব্রেস্টে ব্যথা হয় এবং মেনস্ট্রুয়েশন চলে গেলে ব্রেস্টের ব্যথা কমে যায়, তাদেরই এইভাবে 5 বছর, 3 বছর, 7 বছর থাকার পরে ব্রেস্টের মেমারি গ্ল্যান্ডগুলি ফুলে যায় বা এক্সেসিভ গ্রোথ তৈরি হয়, অর্থাৎ ব্রেস্টের টিউমার তৈরি হয়। তাহলে এই ব্রেস্টের টিউমারের সাথে সংযোগ আছে মেনস্ট্রুয়েশনের। আর অ্যাবনর্মাল মেনস্ট্রুয়েশন হচ্ছে কেন? তার জীবনী শক্তি, রোগ শক্তি দ্বারা আক্রান্ত। তাহলে আমি যদি এই রোগ শক্তিকে পরাভূত করতে পারি তাহলে নর্মাল মেনস্ট্রুয়েশন হবে এবং এই যে ব্রেস্টের টিউমার এটাও অন্তর্নিহিত হবে, ইউট্রাসের সিস্টটা অন্তর্নিহিত হয়ে যাবে, ওভেরি সিস্টটা অন্তর্নিহিত হয়ে যাবে। তাহলে সাইন দেখে কিন্তু চিহ্ন, এই টিউমার বা সিস্ট, এটা দেখে কিন্তু ওষুধ নির্বাচন করা যায় না, অর্থাৎ প্যাথোলজির উপরে নির্ভর করে কিন্তু ওষুধ চয়েস হয় না। আপনার লিভারটা বড় হয়ে গেছে, তো আপনার লিভারে চর্বি জমে গেছে, আপনার গল ব্লাডারের মধ্যে ক্যালসিফিকেশন হয়েছে, অর্থাৎ পাথরের পূর্ব অবস্থা আছে, যার কারণে আপনার এত গন্ডগোল। না, দীর্ঘদিন ধরে আমি নন ফাংশন অফ লিভারে ভুগছি, ভুগতে তারপরে লিভারটা বড় হয়েছে এবং মেটাবলিজম সিস্টেম ফাংশন ঠিক নেই, তাই লিভারের মধ্যে চর্বি জমেছে। তাহলে কোথায় দোষটা? দোষটা কিন্তু সেই প্রাণ শক্তি, যে প্রাণ শক্তি রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়ে আছে, সেই রোগ শক্তিকে দূরীভূত করতে হবে। কি দিয়ে দূরীভূত করতে হবে? সিমিলিয়ারিটি মেডিসিন দিয়ে। দেখো, লিভার বড় হয়েছে, গল ব্লাডারে পাথর হয়েছে, লাইকোপোডিয়াম দিলে সারে, ক্যালকেরিয়া কার্বে সারে, বারবেরিস ভলগারিসে সারে, চিলডোনিয়ামে সারে, সরিনামে সারে, সিবলিনামে সারে। তাহলে আমাদের ট্রিট দ্য পেশেন্ট হবে। রোগীর মধ্যে এই রোগের সাধারণ লক্ষণগুলি বাদ দিয়ে আর কোন কোন লক্ষণগুলি প্রকাশ করছে, তার মডালিটিস কি, তার মেন্টাল সিমটমস কি, তার মধ্যে পেকুলিয়ারিটি সিমটমস কি, এইগুলি আমরা যদি ভালো করে পর্যবেক্ষণ করতে পারি তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যাবে, ও তো লাইকোপোডিয়ামের কথা বলছে,
ও সালফারের কথা বললো, পালসেটলার কথা বললো। তাহলে আমরা যখন যে মেডিসিনটা রুগী আকার ইঙ্গিতে লক্ষণ দ্বারা আমাকে বলছে, আমি বুঝে নিয়ে সেই মেডিসিনটা যখন অ্যাপ্লাই করব, তখন কিন্তু রোগী সুস্থ হবে। কেন সাহেব বলছেন, তুমি যদি সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনিকে সুস্থ করতে পারো, অর্থাৎ সুস্থ মূত্র নির্গমন করা শুরু করে, তাহলে মূত্র পাথরিগুলি গলে যাবে। নাক সংখ্যার মধ্যে আলোচনা করা আছে। আবার যদি তুমি তোমার রোগীর জন্য সঠিক ওষুধটা নির্বাচন করতে পারো, তাহলে তার লিভার যখন সঠিকভাবে কাজ করা শুরু করবে, তখন তার লিভারের উপরে যে গলব্লাডার আছে, পিত্তথলি আছে, তার মধ্যে যে পাথরটা আছে, সেটাও কিন্তু আস্তে 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 গলে যাবে। ব্যাপারটা কেমন হয়, আমাদের কলে যদি আয়রন মার্কা জল ওঠে, তাহলে আমাদের হাড়ি কড়াই লাল হবে এবং লাল লাল দাগ পড়বে। তাহলে আমি যতই এগুলি মাজতে থাকি না কেন প্রতি সপ্তাহে, ও কিন্তু লাল হওয়া বন্ধ হবে না। কিন্তু আমি যদি টিউবওয়েলটাকে সংস্কার করতে পারি, অর্থাৎ তাকে তুলে যদি অন্য জায়গায় বসাতে পারি, বা যে জলটা নির্গমন হচ্ছে তার থেকে আমি যদি আয়রনটাকে বাদ দিতে পারি, টিউবওয়েলটাকে আরো গভীরে যদি বসাতে পারি, যখন টিউবওয়েল থেকে আর সেই আয়রন মার্কা জল উঠবে না, তখন কিন্তু আর আমার এতে লাল দাগ পড়বে না। তাহলে মূল কারণটা কোথায়? সেই প্রাণ শক্তি। প্রাণ শক্তি অসুস্থ, তাই লিভার অসুস্থ। এবং লিভার যখন অসুস্থ হবে, তখন কিন্তু সঠিক পিত্ত কালেকশন হবে না। যে যে কেমিক্যালগুলি বেরিয়ে আসার কথা নয়, সেইগুলি যখন বেরিয়ে আসতে থাকবে এবং সেইগুলি পিত্তথলিতে সেডিমেন্ট পড়ে পড়ে পাথরে রূপান্তরিত হবে, ঠিক আয়রন মার্কা জলের মতো। তাহলে আমাকে দরকার হচ্ছে লিভারটাকে সুস্থ করা। আমি যদি গলব্লাডারটা কেটে নিয়ে ফেলে দিই, ওই রোগীর যে রোগ কষ্ট দূর হবে তা কিন্তু কখনোই যাবে না। মরা পর্যন্ত গ্যাস, অম্বল বা পেটের রোগে ভুগবে, তার কারণ তার লিভার কিন্তু সুস্থ হয়নি। অনুরূপ ভাবে যদি এরকম কিডনিকে অপারেশন করে তার পাথরটা ফেলে দিয়ে আবার কিছুদিন বাদে কিডনিতে পাথর জন্মাবে। যদি রোগের কারণ অন্যান্য প্যাথিতে তানরা যেটা রোগের কারণ হিসাবে দেখায়, হোমিওপ্যাথিতে হ্যানিম্যান সাহেব কিন্তু এগুলিকে রোগের কারণ বা মূল কারণ, ফান্ডামেন্টাল কজ দেখাচ্ছে না। হ্যানিম্যান সাহেব বলছেন এগুলি রোগ ফল মাত্র। লক্ষণ আর ফল, অর্থাৎ সাইন অ্যান্ড সিমটমস সম্পূর্ণ আলাদা। তাই 18 নম্বর অনুচ্ছেদে যেটা বলা হয়, সেটা হচ্ছে রোগ লক্ষণগুলিকে দূরীভূত করা চিকিৎসকের একমাত্র কর্তব্য, এবং তার জন্য ঔষধ নির্বাচন করতে হবে। লক্ষণ সমষ্টি ঔষধ নির্বাচনের একমাত্র পথ প্রদর্শক। মানে ওষুধকে নির্বাচন করতে গেলে আমাকে সঠিকভাবে লক্ষণ সংগ্রহ করতে হবে। আজকাল ফেসবুক খুললে, ইউটিউব খুললে অনেক সময় দেখা যায় যে হোমিওপ্যাথিক অ্যান্টাসিড। আচ্ছা, হোমিওপ্যাথির কি আবার অ্যান্টাসিড হয়? নাক্সে অম্বল সারে, কার্বোভেজে অম্বল সারে, লাইকোপোডিয়ামে অম্বল সারে, সালফারে অম্বল সারে। যে ওষুধটা রোগীর জন্য সঠিক নির্বাচন হবে, সেই ওষুধটা প্রাণ শক্তিকে সুস্থ করবে, তার স্টমাক থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নির্গমন হবে না, অর্থাৎ অম্বল হবে না। পার্টিকুলার কি কোনো ওষুধ আছে? ট্রিট দ্য ডিজিজ হোমিওপ্যাথিতে কোনো কথা আছে? আবার কোনো সময় যায় লবণ খেতে বেশি ভালোবাসে, তার জন্য ন্যাট্রামিউর প্রয়োগ করেন। লবণ খেলে তো অন্তত 20খানা মেডিসিন লবণ খেতে ভালোবাসে, তাহলে আমি কেন ন্যাট্রামিউর দেবো? আরে বল, ন্যাট্রামিউরের আরো ক্যারেক্টারিস্টিক সিমটম যে একটা চিত্র বল, যা শুনে আমিও শিখতে পারি, নব্য ছাত্ররা শিখতে পারে, নব্য চিকিৎসকরা শিখতে পারে, সাধারণ মানুষ জানতে পারে। না, ইউটিউবে প্রকাশ করার জন্য একটা বাহাদুরি কাজ। যাক, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে লক্ষণ সমষ্টি। রোগীকে এমন ভাবে কেস রেকর্ড করতে হবে
তার মধ্যে থেকে সাধারণ লক্ষণগুলি বা নামকরণ যে রোগ তার লক্ষণগুলি বাদ দিতে হবে। গলা ব্যথা, গলা ব্যথা, টনসিলাইটিস হয়েছে, গলা ব্যথা, এটা তো হবে, খেতে পাচ্ছি না, দুর্বল হবেই, জল খেতে গেলে ব্যথা লাগছে হবেই, এই সাধারণ লক্ষণগুলি বাদ দাও। এবার ওর মডালিটিস কি, কখন ব্যথা হয়, তার মানসিক অবস্থাটা কি, রোগের পূর্ব ইতিহাস কি, তার মধ্যে মাইলমেডিক লক্ষণ কি আছে, তার মানসিক লক্ষণ কি আছে, সামগ্রিকভাবে যখন আমি চয়েস করতে পারবো তখন দেখা যাবে ক্যালকেরিয়া কাপ, ক্যালকেরিয়া ফস, লাইকোপোডিয়াম, সালফার, সরিনাম, যে কোনো একটা মেডিসিন তার যেটা তার জন্য নির্বাচন হবে, সেই ওষুধটা তাকে অ্যাপ্লাই করলে সুস্থ হয়ে যাবে। তাহলে চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য আছে রোগ লক্ষণগুলিকে দূর করা। রোগ লক্ষণগুলি দূর করতে হলে দরকার রোগ লক্ষণগুলি সংগ্রহ করে সিমিলারিটি মেডিসিন চয়েস করে প্রয়োগ করা। বোঝা গেল নিশ্চয়ই? থাক আজকে এই পর্যন্ত।